ওয়েলকাম ব্যাক টু ভূত ভীষণ। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা জানেন যে প্রতি শনি ও মঙ্গলবার আমরা হাজির হই কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য। যে সমস্ত ঘটনাগুলি আমাদের রাজ্য ছাড়াও বাইরের কিছু জায়গা, এমনকি বাংলাদেশ থেকেও আপনাদের মধ্যে থেকে কেউ কেউ লিখে পাঠিয়েছেন বা এখনও লিখে পাঠান। আপনাদের পাঠানো প্রতিটি ঘটনাই আমার মন ছুঁয়ে গেছে। অনেকেই ঘটনা পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন যে আপনার পাঠানো ঘটনাটি যেন আমি পড়ে শোনাই, কিন্তু সপ্তাহে 2টি এপিসোড আপলোড করার কারণে সবার ঘটনা পড়ে শোনানো সম্ভব হচ্ছে না। তবে আমি চেষ্টা করছি আপনাদের পাঠানো প্রতিটি ঘটনা চ্যানেলে পড়ে শোনানোর জন্য। আপনাদের পাঠানো ঘটনাগুলির মধ্যে থেকে সেরা রোমাঞ্চকর সত্যি ভৌতিক ঘটনাটি আজকে আপনাদের পড়ে শোনাব, যেটি পাঠিয়েছেন আলিপুরদুয়ার থেকে অসিত পাল। তিনি যেভাবে ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করব, যদি হেডফোনটা আপনার কাছে থেকে থাকে তাহলে সেটি কানেক্ট করে নিয়ে ঘটনাটি শুনবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ভূত ভীষণ চ্যানেলের 53 নম্বর এপিসোড, শরণার্থী ক্যাম্প যখন মৃত্যুপুরী। নমস্কার, আমি অসিত পাল। আমি আলিপুরদুয়ার থেকে আপনাদেরকে ঘটনাগুলো লিখে পাঠালাম। যে ঘটনাটি আজকে আপনাদেরকে লিখে পাঠাচ্ছি সেটি 1971 সালের ঘটনা। বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে ভারতে এসেছি সদ্য। শরণার্থী ক্যাম্পটি ছিল আসামের সম্ভবত কুকরাঝাড় জেলার ফকিরা গ্রাম অঞ্চলে। সে সময়ের পরিবেশ সকলেরই জানা, নতুন করে বলার কিছু নেই। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা করে ক্যাম্প বানানো ছিল। বাংলাদেশ থেকে প্রায় 2500 মুসলিম পরিবার একটি করে কার্ড পেয়েছিল, যাদের প্রতিটি পরিবারেই গড়ে 5 জন করে সদস্য সংখ্যা ছিল। অর্থাৎ 10,000-এরও বেশি সংখ্যায় মানুষ মুসলিম শরণার্থী হিসাবে আলাদাভাবে একটি ক্যাম্পে ছিলেন। আর হিন্দু শরণার্থীরা ছিলেন মুসলিম শরণার্থীদের তুলনায় অনেকটাই বেশি। এত সংখ্যক মানুষ একসঙ্গে থাকার কারণে সে বছর কার্তিক মাসের দিকে ভয়ানক মহামারী দেখা দেয় সেই ক্যাম্পগুলোতে। সকাল সন্ধ্যা মানুষ মারা যেতেই থাকলো, আর তাদের নিয়ে যাওয়ার জন্য লোকজনেরা ধ্বনি দিতে দিতে যখন নিয়ে যেত সেই আওয়াজ আমাদের কানে আসত। ক্যাম্পের মধ্যেই শরণার্থী স্কুল, এমনকি থাকার জায়গা। ক্যাম্পের বাইরে আর কোথাও যাওয়ার উপায় ছিল না। আমরা সে সময় সেই শরণার্থী স্কুলে পড়ি, ক্লাস 6-7 এই সময়। আমাদের থাকার জায়গা থেকে স্কুলের দূরত্ব খুব বেশি হলে 2 থেকে 250 মিটার। আর সেই ক্যাম্পের মধ্যেই ছিল ফকিরা গ্রাম নামে রেলওয়ে জংশন। এই স্টেশনটা বেশ ভালোই বড় ছিল। ক্যাম্পের পাশ দিয়ে নদী বইত, যার বেশ কিছু অংশ ক্যাম্পের মধ্যে ছিল। গাছপালা পুরো বাউন্ডারির মধ্যে সেরকম ছিল না, তবে মাঝে মাঝে ছোট বড় শিমুল গাছ সেখানে ছিল। শরণার্থী ক্যাম্পে আমাদের কাজ বলতে ছিল শুধু খাওয়া দাওয়া, একটু লেখাপড়া, নদীতে স্নান, আর স্টেশনে গিয়ে সমবয়সী আর সকলের সাথে আড্ডা দেওয়া। ক্যাম্পের মধ্যেই এক জায়গায় হিন্দিভাষী একজন সাধু ছিল। খড়ের চাল দিয়ে কালী মায়ের মন্দির বানিয়ে মাকে পুজো করতেন। আর এর সাথে সাথে ক্যাম্পের মধ্যে ছোট ছোট বাচ্চাদের তিনি পড়াতেন আর তাদের খাওয়ার দুধ প্রদান করতেন। আমার সমবয়সী কয়েকজনও মাঝে মাঝে ওনার মন্দিরে গিয়ে দুধ খেয়ে এসেছি। মন্দিরের পেছন দিকেই একটা বড় শিমুল গাছ ছিল। বেশ নিষ্ঠার সাথে ওনাকে পুজো করতে দেখতাম। দিনের বেলায় নদী থেকে স্নান করে এসে মন্দিরে ঢোকার আগে
আকাশের দিকে তাকিয়ে তিনি একটা বুলি জোরে জোরে বলতেন, জয় শিবশম্ভু, জয় মা শঙ্করী। তারপর সূর্য দেবতাকে প্রণাম নিবেদন করে মন্দিরে মায়ের পুজো করতেন। যাই হোক, মহামারীর সময় চলছে। দিনে 5-7টা মরা সকাল সন্ধ্যা মরতেই থাকলো। কার্তিক মাসে বর্ষার পরে নদীতে বালুর চর বেশ ভালো মতো পড়েছিল। আর যতগুলো মরা মরত, সেই সব মরদেহগুলোকে সেই নদীর চরের নিচে গিয়ে পুঁতে দিয়ে আসতো যারা মরাগুলোকে নিয়ে যেত। এই সময়ে একদিন আমাদের ক্যাম্পের একটা অংশের 20 জন মতো মানুষ মারা যায়। তাদের আশেপাশের লোকজনেরা নিয়ে গিয়ে নদীর তীরে কবর দিয়ে আসে। এরকম রোজ দিন মরা দেখতে দেখতে ভয় জিনিসটা আমাদের মধ্যে কমে গেছিল। মরাগুলো সব ভোরের দিকে মারা গেছিল, আর আমরা সমবয়সীরা সেই কবরের স্থানের পরে নদীর একটু উজানের দিকে স্নান করতে যেতাম। আমরা মোটামুটি যখন নদীর কাছাকাছি চলে এসেছি, দেখলাম দুটো বাচ্চা ছেলে সেই নদীর চরের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে সেই মৃতদেহগুলো কবর দেওয়া থাকতো, আর আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে আয় আয় বলে আমাদেরকে ডাকছিল। আমরা ভাবলাম যে কি ব্যাপার, দুটো বাচ্চা ছেলে এখানে এই সময় কি করছে, তাছাড়া সাথে বড় কেউ নেই। হঠাৎ দেখলাম সেই বাচ্চা দুটো আর নেই। আমরা ভাবলাম যে হয়তো জলের মধ্যে পড়ে গেছে। সে সময় আমরাও ছোট, তাই তাদেরকে বাঁচানোর জন্য সেদিকে না গিয়ে আমরা ক্যাম্পের দিকে দৌড় দিই। কারণ কার না কার বাচ্চা দৌড়ে গিয়ে হয়তো বললে হয়তোবা তার বাবা মা সেখানে গেলে তাদের উদ্ধার করতে পারবে। আমরা দৌড়ে ক্যাম্পে গিয়ে সবাইকে ডাকাডাকি করে বলি সবাইকে ব্যাপারটা, কিন্তু সবাই বলে যে না, সবার বাচ্চা নাকি তাদের সাথেই রয়েছে। এরপরে আমরা আবার স্নান করার জন্য নদীতে যাই। এরপরে নদীর ধারে যেতেই আমরা আবার একটা অদ্ভুত আর ভয়ঙ্কর জিনিস দেখতে পাই। আমরা দেখলাম আগের বার যেমন দুটো ছোট বাচ্চা ছিল, এবারে রয়েছে একজন মাঝ বয়সী লোক। আমাদের দেখতে পেয়ে দূর থেকেই আমাদেরকে দেখে বলতে লাগলো, আয় এদিকে আয়, স্নান করবি তো তোরা, এদিকে আয়। হঠাৎ আমরা দেখতে পাই সেই মানুষের মতো দেখতে জিনিসটার ধীরে ধীরে শরীরটা যেন বড় হতে লাগলো, আর তার শরীরে অসংখ্য মানুষের চোখের মতো চোখ। এটা দেখা মাত্র আমরা যতজন ছিলাম সবাই যে যার মতো দৌড় দেই। বাড়ি গিয়ে সবাইকে ঘটনাটা খুলে বলি। আর এই সব কিছু ঘটনা ঘটেছিল যেখানে কবর দেওয়া হতো সেই স্থানের উপরে। এই ঘটনার কথাগুলো সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। আমাদের বাড়ি থেকে সবাইকে ওইদিকে যেতে মানা করে। সেজন্য সেই কবরস্থানের দিকে আমরা আর যেতাম না। পরের দিন স্নান করার জন্য নদীর অন্য পাড়ে যাই, উজানের দিকে। নদীর ধারে যেতেই আমরা দেখি সারি সারি করা মরা সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু কোনো লোকজন সেই মরদেহগুলোর সঙ্গে ছিল না। আশ্চর্যের বিষয় হলো সেদিন কোনো মানুষ মারা যায়নি। আমরা সকাল থেকে কোনো আওয়াজই পাইনি। কিন্তু কিভাবে এই মৃতদেহগুলো সেই স্থানে আসলো সেটা আমাদের একটু অদ্ভুত লাগে। হঠাৎ আমাদের চোখ যায় নদীর দক্ষিণ দিকে একটা শিমুল গাছের নিচে, যেখানে 4-5 জন মানুষ দাঁড়িয়ে কথা বলছে। আমরা সেই মানুষগুলোর দিকে যেতে শুরু করি। আমরা মোটামুটি কাছাকাছি যখন পৌঁছাই, সবাই দেখতে পাই যে সেখানে মানুষের মতো কাউকে দেখতে পেলেও আসলে সেখানে কোনো মানুষ ছিল না। চোখের সামনে যেন মানুষগুলো ভ্যানিশ হয়ে গেছিল। আমরা ভয়ে উল্টো দিকে দৌড় দেই। আর যেই স্থানে মৃতদেহগুলোকে সাদা কাপড়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম, সেই সময় দেখলাম সেখানে মৃতদেহের সংখ্যাগুলো কমে গেছে। আমরা দাঁড়িয়ে পড়ি এই ঘটনা দেখার পরে সেই স্থানে। একসময় দেখলাম মৃতদেহগুলো সেখানে আর একটাও নেই। আমাদের চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আমরা এই ঘটনা দেখার পরে
ভয়ে স্নান করা বাদ দিয়ে দৌড়ে ক্যাম্পে গিয়ে বাড়ির লোকেদের ব্যাপারটা জানায়। রোজ দিন এরকম ঘটনা হয়। বেশ কিছু পরিবার, অর্থাৎ আমরা যেসব সমবয়সীরা একসঙ্গে ঘোরাফেরা করতাম তারা সহ আরও কিছু পরিবার সেই সাধুর মন্দিরের কাছে গিয়ে কালী পুজো ভালো করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। শরণার্থী শিবিরে সেরকম তো জাঁকজমক করে পূজা করার মতো অর্থ কারো কাছে ছিল না, তবু যতটা পারা যায় সবাই মিলে সাহায্য দিয়ে পূজার জন্য আয়োজন শুরু করা হয়। রাত্রের দিকে পূজা আরম্ভ হয়। ঠিক সেই সময় মন্দিরের পেছনে যে শিমুল গাছটা ছিল, মনে হচ্ছিল কেউ যেন সেই গাছটা ভেঙে চুরে ফেলছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। সেখানে উপস্থিত সবাই আতঙ্কিত হয়, আমরাও ছিলাম। এই ঘটনা কেন হচ্ছে সেটা জানার জন্য সেই সাধুকে জিজ্ঞাসা করা হলে সেই সাধু জানায় যে মা কালীর পূজা ঠিকমতো পালন করা হলেও তার চেলা চামুণ্ডাদের ঠিকমতো আপ্যায়ন করা হচ্ছে না বলে তার কারণেই তারা এরকম করছে। সত্যি বলতে তখন এত মরা মরেছে, তাদের তো কোনো শ্রাদ্ধ শান্তি সে সময় করার সুযোগ হয়ে ওঠেনি, পরিস্থিতি এমনটা ছিল, যার কারণে তাদের অতৃপ্ত আত্মা হয়তো এইসব কিছুর জন্য দায়ী ছিল। আজ অনেক বছর পরে তোমার চ্যানেলের একটি ঘটনা শোনার পরে আমার সেসব দিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো, যার জন্য আজকে ঘটনাটা লিখে পাঠালাম। যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলে পড়ে শোনাবেন। আপনাদের চ্যানেলের ঘটনাগুলো আমার খুব ভালো লাগছে, সবগুলো ঘটনা শেষ করার চেষ্টা করছি শুনে। আজকের মতো এটুকুই, সময় পেলে ভবিষ্যতে আরও একটি ঘটনা লিখে পাঠাবো। নমস্কার। তো শ্রোতা বন্ধুগণ, আপনারা ঘটনাটি শুনলেন, অসিত বাবুর পাঠানো ঘটনা। ঘটনাটি এখনো পর্যন্ত যতগুলো ঘটনা এসছে তার মধ্যে সব থেকে বেশি রোমাঞ্চকর বলে আমার মনে হয়েছে। যাই হোক, আপনারা এরকম ঘটনা পাঠাতে থাকুন। আপনাদের পাঠানো ঘটনাগুলি আমি অবশ্যই আমার চ্যানেলের এপিসোডে আমি কিন্তু পড়ে শোনাবো, এটা আপনাদেরকে কথা দিতে পারি। তো আপনারা আমাদেরকে লিখে পাঠান আপনাদের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, বা আপনার যদি কোনো ঘটনা শোনা থাকে কারো কাছে এইসব সত্যি ভৌতিক ঘটনা, তাহলে আপনি আমাদেরকে আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। ইমেল করতে হলে আমাদের চ্যানেলের ইমেল আইডিতে লিখে পাঠাবেন। আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhisonstory@gmail.com। এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অথবা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের সঙ্গে যে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে হলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলো শুভ1694। এছাড়া অমৃতা সরকার 4540। এছাড়া ফেসবুকে আমাদেরকে পেয়ে যাবেন অমৃতা সরকার বা শুভ সরকার এই নামে অ্যাকাউন্টে। যদি আপনারা হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে আমার পার্সোনাল নাম্বার হলো 9563116731। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার ঘটনাটি শেয়ার করতে পারেন। যদি আপনি চান যে আমাদের স্টুডিওতে এসে আপনি লাইভে ঘটনা বলতে চান, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আপনি আসুন আমাদের চ্যানেলে ঘটনা বলতে শুরু করুন। আর দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা প্লিজ ভয়েস ক্লিপ করে আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। কারণ অনেকের লেখা থাকে, লিখে পাঠান, সেসব লেখাগুলো অনেক জায়গায় আমাদেরকে বুঝতে অসুবিধা হয়। তাই আমি চাই যে সবাই আপনারা ভয়েস ক্লিপ করে আপনার ঘটনাটি পাঠাবেন। আর আপনারা যারা ঘটনা শুনলেন, যে এখনও যারা ঘটনা শোনার পরেও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে ভবিষ্যতে
মানে প্রত্যেক শনি ও মঙ্গলবারে আমরা চ্যানেলে আপলোড করে থাকি এইসব সত্যি ভৌতিক ঘটনা। তো আপলোডের সাথে সাথে সেই সব ঘটনাগুলো আপনারা কিন্তু শুনতে পারবেন। তো আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমাঞ্চকর ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।